আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা শেখ হাসিনার বক্তব্য, দেশ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়াটা কি, এবং আপনারা সকলে অবগত আছেন যে এর আগেও এই ফরেন্স ক্লাবের যেই প্রোগ্রামটি হয়েছিল সেটাতে অনুষ্ঠানটির পুরোটা সার্বিক সহযোগিতা করেছিলেন ডক্টর অয়নজিৎ সেন। উনি ভারতীয় অতিথি এবং উনি আন্তর্জাতিক সম্পর্ক এবং পর্যবেক্ষণ গ্রুপে আছেন। উনি ভারত, বাংলাদেশ, চায়না, পাকিস্তান পুরো অঞ্চলটাকেই দেখেন ভারতীয়। তো উনি ছিলেন এবারের প্রোগ্রামটাতে, উনি সার্বিক সহযোগিতা করেছেন, তবে আড়ালে থেকে। কিন্তু উনি গতকাল সারাক্ষণে আপনার নেত্রী সেই প্রোগ্রামটি উপস্থিত ছিলেন, কোথায় কি করতে হবে সবকিছুই করেছে, কিন্তু এবার আর ওনাকে আমরা স্টেজে দেখিনি। তো চলুন সরাসরি ওনার কাছে যাওয়া যাক, উনি কি বুঝলেন, আন্তর্জাতিকভাবে কে কি বুঝলো, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ওনার কাছে। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, এই তো ভালো চলছে, আশা করি সব ভালো আছে আপনার। জি দাদা, আমরা ভেবেছিলাম যে গতবারও সেম প্রোগ্রাম করেছিলেন আপনি, তখনকার যেমন আপনাকে স্টেজে দেখা গিয়েছিল, আমরা আশা করেছিলাম যে এবারও হয়তো আপনাকে দেখা যাবে, কিন্তু দেখছি আপনি ওই যে হিন্দিতে একটা কথা আছে না, ছুপার উস্তম, তেমনই হয়ে গেলেন যে আপনি পিছন থেকে থেকে সব রেডি করে দিলেন, আপনি সিনে আসলেন না এবার। এটার কারণটা কি? কেন আপনি সামনে হলেন এবার? না না, এটা কোনো অন্য কোনো কারণ নেই। এটা আমাদের মানে ক্লাবের থেকে তো ছিলই, যারা ছিল মানে যেই ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ সাউথ এশিয়া, সেখান থেকে ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, ক্লাবের সেক্রেটারিও ছিলেন, এবং আমার মনে হয় যারা বক্তব্য রেখেছেন বাংলাদেশের তরফ থেকে, মানে যারা বাংলাদেশি যারা ছিলেন, আমার মনে হয় তাদের তাদের কথাটাই শোনার জন্য মানুষ বেশি মানে একটা ওয়েট করেছিল যে তারা কি বলেন, এবং বিশেষ করে শেখ হাসিনা ম্যাডাম কি বলেন সেটা, এবং ওনার ছেলের ভার্সনটাও শোনার খুব উৎসাহী ছিলেন। তো সেই জন্য ভাবলাম যে সবসময় সামনে আসাটা আমার মনে হয় খুব একটা ভালো নয়, কখনো কখনো পেছনে থেকেও মানে কাজটা হওয়া নিয়ে কথা, এবং আমার মনে হয় সেটা সেটা করাটা আমার মনে হয় অনেক ভালো গেল। এবং গতকালের প্রোগ্রামটা খুবই সুন্দর করে হয়েছে, এবং আমার মনে হয় যে সব দিক থেকে দেখতে গেলে এটা শুধুমাত্র ভারতের মধ্যে তো প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে, নিউজ পেপার থেকে শুরু করে, ডিজিটাল ওয়েবসাইট থেকে শুরু করে সবাই কভার করেছে। কিন্তু সবচেয়ে জরুরি বিষয় যেটা, সেটা হচ্ছে যে বেশ কয়েকটি বিশ্বের নামকরা যেগুলো নিউজ চ্যানেলস আছে, সেগুলোতে কিন্তু বেশ কিছু সময় এটাকে লাইভ নেওয়া হয়েছে, যেটার মধ্যে আল জাজিরাও ছিল, সিএনএন ছিল, বিবিসি ছিল, তারপর স্পেনের দু একটা চ্যানেল ছিল, আরো বেশ কয়েকটি দেশের কয়েকটি চ্যানেল কিন্তু এটা কভার করেছে, এবং কয়েকটি চ্যানেল তো এটাকে, যেটা আমি বললাম, লাইভ টেলিকাস্টও করেছে। সুতরাং আমার মনে হয় যেটা দরকার সেই সেই কাজটা আমার মনে হয় খুব সফলতার সহিত সম্পন্ন হয়েছে। দাদা, কালকের যেই প্রোগ্রামটা ছিল, আমরা যতটুকু শুনতে পাচ্ছি অনেক সাংবাদিক রেজিস্ট্রেশন করতে পারেন। তার কারণটা কি? কারণ ডিডব্লিউর একটা টিভি চ্যানেল থেকে সরাসরি লাইভ করেছিল, ওরা বলল যে প্রায় 1003 সাংবাদিক ঢুকতে পারেনি। আসলে হলের ক্যাপাসিটি কত ছিল, এবং না না, এটা কি আপনারা হ্যাঁ, আগে বুঝতে পারেননি কিনা? না না না, ক্যাপাসিটি ছিল, কিন্তু আমরা ওখানে শুধু হলের মধ্যে না, হলের বাইরেও দুটো জায়গায় এটার স্ক্রিন লাগানো ছিল। তো প্রচুর সাংবাদিক ওখানেও বসে এটা শুনেছেন, দেখেছেন, কারণ এটাতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রায়োরিটি বেসিসে করা হয়েছে। সুতরাং সেভাবেই জিনিসটা হয়েছে। কিন্তু ডিডব্লিউ যেটা চ্যানেলের বলেন, ওনার ওই পার্টিকুলার চ্যানেলের একজন সাংবাদিক আমার সঙ্গে খুবই ভালো, মানে আমার সঙ্গে উনি কাজ করেছেন আজ থেকে প্রায় 13-14 বছর আগে। তো উনি ছিলেন হলের ভেতরেই ছিলেন, ডিডব্লিউ থেকে। তো উনি, কারণ ওনাকে আমি বলি যে হ্যাঁ, এবং একটু প্রশ্নও করেছিলেন। সুতরাং আমার মনে হয় যে মোটামুটি খুব সুন্দর করে হয়ে গেছে প্রোগ্রামটা, এবং এটাই সবচেয়ে বড় প্রাপ্তি এই প্রোগ্রামটা, যে বিশ্বের অন্যতম আহ, যেগুলো খবরের চ্যানেল, সেই চ্যানেলগুলো কিন্তু এটা বড়ভাবে কভার করছে, এবং ভারতের চ্যানেলগুলো তো করেইছে, এছাড়াও বিদেশের প্রচুর বড় বড় চ্যানেলগুলো কিন্তু এটা কভার করেছে। এবং একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, আমাদের ক্লাবের যেই মানে আমাদের ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টাও পুরো নয়, তার আগেই
মোটামুটি 55 থেকে 60 লক্ষ লোক এসে গেছিল। সুতরাং মানে দেখতে গেলে সেই অর্থে কিন্তু সংখ্যা শুধু ঘরের ভেতরে নয়, ঘরের বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে ছিল। এবং সেটা এক স্তরে বুঝিয়ে দেয় যে বার্তাটা শুধু আহ, বার্তা হিসেবে নয়, কিন্তু বার্তাটা কিভাবে লোক শুনেছে। এবং মজার কথা যে একজন আমাকে দেখালো, আমি জানি না কতটা সত্য সেটা, তবে একজন আমাকে দেখালো যে তারেক রহমান নিজেও শুনেছেন প্রোগ্রামটা, দেখেছেন অ্যাকচুয়ালি। তো মানে পুরোটা নয়, উনি হয়তো ওই ম্যাডামের যেইটুকু সময় উনি বললেন সেইটুকু সময় হয়তো শুনেছেন, কিন্তু মানে একটা জায়গায় ওনার নামটা রিফ্লেক্ট করছি। তো আহ, এটা আমার মনে হয় সব দিক থেকেই। হ্যাঁ, বলেন। আপনাদের যে ইউটিউব চ্যানেল সেটাতে আমি গতকাল প্রোগ্রাম শুরু হওয়ার গতকাল না, গত পরশুদিন রাতে যখন আপনার সাথে কথা হয়েছিল তখন আপনি আমাকে যে চ্যানেলটা পাঠিয়ে যায় সেটাতে আপনাদের সাবস্ক্রাইবার ছিল 6,000। কিন্তু আজকে এই মুহূর্তে মানে নেত্রীর প্রোগ্রামটা প্রচার করার পরপরই শুরু হওয়ার সাথে সাথে এটা এখন 15,000-এ গিয়ে ঠেকেছে। আপনাদের যে পেজটা ছিল সেটা প্রায় 20,000-এর মতো ছিল আগে, ওইটা এখন 1 মিলিয়নের কাছাকাছি আপনারা। এই জিনিস, এটা তো একটা ভালো দিক। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আপনারা কি আসলে বুঝতে পারছিলেন যে এত সাংবাদিকের আগ্রহ থাকবে এটার জন্য? এটা কি আসলে হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছিলেন কিনা? একদম একদম, এটা আগ্রহ থাকবে, এটা জানা কথা। কেননা প্রথমত যেই পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলাদেশ আছে, সেই পরিস্থিতিতে ম্যাডামের ভিউজ গুলো শোনার জন্য এবং মানুষ ম্যাডামের ভিউজ গুলো যাতে বিশ্বের সর্বস্তরে সর্ব জায়গায় এটা যেন প্রচলিত হয় এবং মানে সবাই শুনতে পেলো, দেখতে পেলো, এটা আমার মনে হয় এটা সেই দিক থেকে আমি বলবো একটা বড় প্রাপ্তি। ডেফিনেটলি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। দাদা, আপনি নেত্রীর কোন কোন কথাগুলো আপনার কাছে মনে হয়েছে যে মানে একুরেট, এবং ওনার কোন কথাগুলো বিদেশি মিডিয়া সবচেয়ে বেশি ধরতে পেরেছে? দেখুন, সর্বপ্রথম আমি বলবো উনি ইংরেজিতে বললেন, সুতরাং এটা প্রকৃত রূপে বিদেশি মিডিয়াই সবচেয়ে বেশি কভার করেছে সেই অর্থে দেখতে গেলে। কিন্তু সাথে সাথে আমার মনে হয় উনি ওনার ভাষণটার মধ্যে, যে যদি আপনার ভালো করে ভাষণটাকে পুরোটা শোনেন এবং আহ, মানে বাক্য বাক্য হিসেবে যদি জিনিসটাকে ডিভাইড করেন, তাহলে একটা জিনিস দেখতে পাবেন যে এই পুরো ভাষণটার মধ্যে ওনার মানে ফিলিংস থেকে শুরু করে ওনার পুরো বাংলাদেশের ইতিহাসটা এবং কি অবস্থায় বাংলাদেশ এখন আছে, এই পুরো জিনিসটা এত সুন্দর করে উনি তুলে ধরলেন যে এরকম কিছু সাংবাদিক ছিল যাদের সঙ্গে আমি কথা বলেছি, যারা বাংলাদেশ সম্পর্কে খুব একটা বেশি আইডিয়া নেই, ভারতীয় নয়, তারা বাইরের সাংবাদিক লোকজন, তাদের খুব বড় করে খুব বেশি ইনডেপথ সেরকম কোনো আইডিয়া ছিল না। কিন্তু ওনার কথাটাতে দু একজন বলে, আরে এটা তো জানতাম না, মানে এমন এমন, মানে উনি ওনার ওনার বক্তৃতাটার মধ্যে আমার মনে হয় ওনার যেটা ভাষণ উনি রাখলেন সেটা কিন্তু সর্বপ্রথম আমি বলবো মনকে ছুঁয়ে যাওয়া একটা বার্তা। এবং এই বার্তাটা শুধু বিশ্বের জন্য নয়, এটা যারা বাংলাদেশে আছেন, যদিও বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো এগুলোকে লাইভ করতে দেওয়া হয়নি তাদের বাংলাদেশের কর্তৃপক্ষের তরফ থেকে, যারা আহ, আহ, মানে বাংলাদেশ সরকারের তরফ থেকে, কিন্তু আমি মনে করি যে তা সত্ত্বেও বাংলাদেশের যথেষ্ট পরিমাণে জনগণ এটা কিন্তু দেখেছে এবং সোশ্যাল মিডিয়া কিন্তু এটা জন্য খুব বড় একটা রোল প্লে করেছে। এবং আমার মনে হয় যে এই বার্তাটা যাওয়ার পরে আপনি দেখলেন বাংলাদেশের ভেতরে কিছু ঘটনা ঘটলো। সাকিবের বাড়ির ওখানে একটু আগুন লাগিয়ে দেওয়া, বম বম টম মারা হলো। তারপরে আরো দু একজন যারা ওখানে ভাষণ রেখেছিলেন তাদের বাড়িতেও অনেক আঘাত, মানে চুরমার করে দেওয়া হয় দু একটা বাড়ি। এছাড়া ভারত দিকে দেখতে গেলে, মানে যদি আওয়ামী লীগের ভারত দিকে দেখি, তাহলে আওয়ামী লীগের অনেক সাপোর্টার বাংলাদেশের নানা জায়গায় এই নেত্রীর ভাষণটা শুনে ওরা কিন্তু সবাই রাস্তায় নেমে অনেক মানে ইয়ে করলেন, বড় বড় করে এটাকে সেলিব্রেট করলেন বলতে গেলে। কারণ এটাই আসলে পুরো দুনিয়া এটাই শোনার জন্য অপেক্ষা করছিল যে উনি কি বলেন এই অবস্থায়। কেননা কথা হচ্ছিল ডিসেম্বরে যাবেন, ব্যাক করবেন, কিন্তু সেটা ওনার নিজের মুখ থেকে শোনাটা আমার মনে হয় সবচেয়ে বেশি বড় বড় খবরের দিক থেকে যদি বলি তাহলে সেটা দিক। আপনি তো বললেন যে এই
এই ইয়ের পরে এই কনফারেন্সটার পরে মানুষ উৎসাহিত হয়েছে। হ্যাঁ, আমি অনেক ভিডিও আছে, আমার কাছে ছবি আছে, গ্রামে গঞ্জেও মানুষ মোবাইল থেকে সরাসরি টিভি সংযোগ দিয়ে দেখছে চায়ের দোকানে। এবং অনেক কিছুই দেখলাম। তো আপনি বললেন যে মিছিল হয়েছে, সেটাও দেখেছি। সাকিবুল হাসানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ওখানে, সেটাও দেখলাম। একটা ফটোকার্ড দেখাই দাদা, এটাও কি বক্তৃতার সাথে আছে কিনা যদি আপনি একটু আমাকে খোলাসা করেন আর কি। এই যে দাদা, বাড়িধারায় বাসভবনে অগ্নিকাণ্ড, সস্ত্রীক হাসপাতালে ভর্তি হাই কমিশনার। এটা হচ্ছে আমাদের পাকিস্তানের হাই কমিশনারের বাসভবনে নাকি আজকে কিভাবে আগুন লেগে গেছে স্ত্রী সহ হসপিটালে। এটা কি বক্তৃতার প্রভাব নাকি উপরওয়ালার প্রভাব নাকি আপনাদের প্রভাব? বিষয়টা যদি খুব ভালো প্রশ্ন করলেন, মানে খুব মজার প্রশ্ন। এখন দেখুন, আমার মনে হয় এটা বলা হয়েছে, আমার কাছে যে খবরটা এসছে সেটা সেই হিসেবে এটা একটা শর্ট সার্কিটের জন্য হয়েছে, কিন্তু সেটা অফিসিয়াল কারণ হিসেবে দেখানো। এবং পাকিস্তানের হাই কমিশনার এবং তার স্ত্রীকে হাসপাতালেও কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমার মনে হয় যে এটার কারণটা হয়তো সেই শর্ট সার্কিটই হতে পারে। এটা আমার, মানে আমি তো সেইভাবে বলতে পারবো না, তবে মনে হয় শর্ট সার্কিট। এখন সেই শর্ট সার্কিটের মধ্যে কতটা লং সার্কিট জড়িয়ে আছে সেটা তো আমি বলতে পারবো না ঠিক। তবে আমার মনে হয় শর্ট আমরা সার্কিটের কিন্তু জন্যই হয়েছে। দেখেন দাদা, আপনি বাংলায় কথা বলেন, আপনি বাঙালি, আমি বাংলায় কথা বলি, আমি বাঙালি, কিন্তু আপনি ভারতীয়, আমি বাংলাদেশী, সোজা হিসাব যেটা। সুতরাং আমরা পৃথিবীর যে কোনো জিনিসের ভেতরে, ধরেন আমার যদি স্ত্রীর সাথে আজকে ঝগড়া হয়, সেখানেও আমি খুঁজি যে এখানে সম্ভবত রয়ের কোনো হাত আছে। আমার ওয়াইফের সাথে আহ, ঝগড়া হলো, আমি এটাই ভাবি আর কি, কারণ এটা আমাদের চরিত্র দাঁড়িয়ে গেছে, এটা আপনি কিছু করতে পারবেন না। সেই হিসাবে না জানতে কিন্তু, চাই। হ্যাঁ, না, না, আমি আপনি যেটা জানতে চাইছেন, যেই দিকে ইঙ্গিত করছেন, সেই দিকে আমি বলতে পারবো না, কারণ সেই বিষয়ের কোনো সেটার কোনো পুষ্টিকরণ নেই। এটা তো আমি জানি না যে কিভাবে হয়েছে। তবে অফিসিয়াল যেটা ভার্সন দেওয়া হয়েছে সেই ভার্সনের মতে আহ, এটা একটা শর্ট সার্কিট বলে বলা হয়েছে, কিন্তু আহ, আমার যারা সোর্সেস আছে তাদের থ্রুতেও বলা হয়েছে যে হ্যাঁ, কিছু ইলেকট্রিক্যাল ফল্ট ছিল, কিন্তু সেই ইলেকট্রিক্যাল ফল্টটা মানে এত বড়ভাবে জিনিসটা হবে, এটা একটু আমার মনে হয় যে হয়তো জানি না, মানে হয়তো সেভাবেই জিনিসটা কিছু, মানে ছোট শর্ট সার্কিট থেকেই তো সেভাবে মানে আগুন লেগে কিছুটা ছড়িয়ে গেছে, সেটা হওয়ারও সম্ভাবনা আছে। তবে এটার আমার মনে হয় আনসারটা আপনাদের দেশের এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছেন তারাই বলতে পারবেন যে এটা শর্ট সার্কিট ছিল নাকি লং সার্কিটের কোনো একটা প্রভাব। সেটা তো আমি বলতে পারবো না, সেটা নাকি আপনাদের দেশের নাকি সরকার। বক্তব্যের প্রভাব, সেটাও উপরওয়ালাই ভালো হ্যাঁ, বলতে পারবে। হ্যাঁ, ও বক্তব্যের প্রভাবও হতে পারে। এগুলো দেখুন, এই সব কিছু জিনিস হতে পারে। এখন এগুলোর কোনো পুষ্টিকরণ করা যাবে না যে এটাই কারণ, এরকম কোনো ব্যাপার না। তবে আমি এইটুকুই বলতে পারবো, অফিসিয়ালি যেটা বলা হয়েছে যে, আর আমার থ্রুতেও যেটা জানতে পেরেছি যে অফিসিয়ালি এটাই বলা হয়েছে যে শর্ট সার্কিটের জন্যই হয়েছে। কিন্তু সময়টা নিয়ে আহ, মানে পাকিস্তান হাই কমিশন যেই সময়টা দিয়েছে অফিসিয়ালি, আর যেই সময়টায় অ্যাকচুয়ালি হয়েছে ঘটনাটা, সেই সময়ের মধ্যে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার ফারাক আছে। এর বেশি আমি আর কিছু মনে দাদা হয় আমি এটাই এখন ব্যাপার। তবে আমার মনে হয় যেটা আপনি বললেন, আমি জাস্ট এই জায়গাটা শেষ করি জি, যে মানে বক্তব্যর একটা মানে ফল আউট বলতে পারেন বা কিছু একটা এফেক্ট বলতে পারেন। আহ, সেটা সেটা সেইভাবে মানে প্রমাণ করা যাবে না ডেফিনেটলি। সুতরাং এখন কারণটা অফিসিয়ালি ওরা বলবে, কারণ যদি অন্য কিছু হয়েও থাকে তাহলে সেটা তারা কখনোই খোলসা করবে না, মানে বাংলাদেশের অথরিটিসদের কথা বলছি, তারা কখনোই সেটা খোলসা করবে না। সুতরাং তারা এটা বলেই এখন আহ, মানে এটাই বলছে এখন যে এটা শর্ট সার্কিটের জন্যই হয়েছে। তবে বেশ মানে বড়ভাবে ফায়ারটা লেগেছে, আগুনটা লেগেছে। দাদা, অনেকে একটা প্রশ্ন করছেন আপনার কাছে। আমি জানি যে কালকে আপনিও প্রায় রাতের 2টা পর্যন্ত ব্যস্ত ছিলেন, ভারতীয় সময় রাতের 2টা। কারণ আপনি এর আগে যখন ইংল্যান্ডে এসেছিলেন তখন আমি আপনার অবস্থা দেখেছি যে কন্টিনিউ ব্যস্ত, কারণ আপনি আন্ডারকভার সাংবাদিক হিসাবে এখানে পুরস্কারও নিয়েছেন লন্ডন থেকে, এরপর বেলজিয়ামে গিয়েছেন, ওখান থেকে নিয়েছেন ব্রুসেলসে। আপনার অবস্থান মোটামুটি ভাবে আমি জানি, যদিও পুরো না জানলেও বুঝি। তো কালকে আপনি ব্যস্ত ছিলেন, বিভিন্ন জায়গার সাংবাদিকদের সাথে কথা বলেছেন।
এর ভিতরে নিশ্চয় আপনারা তৎক্ষণাৎ খবর পেয়েছিলেন সাকিবুল হাসানের বাড়িতে বোমা বিস্ফোরণের। এই কথাটাকে বিদেশি সাংবাদিকদের কাছে গিয়েছিল বা তাদের প্রতিক্রিয়াটা কি ছিল? অনেকেরই প্রশ্ন। আমি একজনের একটা প্রশ্ন একটু তুলে দিলে হয়তো আপনার আরো ভালো। এই যে রাশেদ ভাই, আপনার কাছে জানতে চাই, লাইভ টেলিকাস্ট করার সময় সাকিবুল হাসানের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, এর প্রভাব বিশ্ব মিডিয়ার কাছে কতটা পড়বে? হ্যাঁ, বিশ্ব মিডিয়া কাছে এটা ইনফ্যাক্ট গতকালই তারা জানতে পারে যখন এটা হয়েছে, মানে প্রেস কনফারেন্সটা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই, মানে আমি বলবো মানে জাস্ট শেষ হয়েছে তার কয়েক মিনিটের মধ্যেই খবরটা জানতে পারা যায়, এবং বিশ্ব মিডিয়ার কাছে সেই খবরটা চলেও যায়। আমাকে বলতে হয়নি, সেটা অটোমেটিক্যালি চলে, মানে তারা খবর পেয়ে গেছে। তো তারাও বললো যে আরে প্রেস কনফারেন্সে উনি ছিলেন, উনি রেকর্ডের একটা ভার্সন বললেন। তারপরে কারণ ওনার খেলা ছিল গতকাল কলম্বোতে, বোধহয় কলম্বো বা ক্যান্ডিতে কোথাও একটা খেলা ছিল শ্রীলঙ্কাতে। তো যার জন্য উনি রেকর্ডেড স্পিচটা পাঠিয়েছিলেন। তো রেকর্ডেড স্পিচটা হওয়ার পরে উনি যখন মানে তারপরে যখন উনি লাইভে আসার চেষ্টা করলেন, তারপরেও আমার মনে হয় ওই সময়টার মধ্যেই তার বাড়িতে এই বোমাবাজিটা করা হয়। এবং এটা একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার করে বোঝায়। আমি একটা কথা বললাম, সেটার বিপক্ষে কেউ একটা সেটার বিপক্ষে বলতে পারে, কিন্তু আমি একটা কথা বলার পরে আমার বাড়ি জ্বালিয়ে দেওয়া বা আমার অন্য কিছু ভাবে আমাকে আঘাত করার চেষ্টা করা মানে হচ্ছে যে আপনারা ভয় পাচ্ছেন। আমি এটা বাংলাদেশের যারা এই মনোবৃত্তি নিয়ে কালকে এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন রাত্রের দিকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভয় পেলেই কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো করা হয়, আর এটা ভয়েরই লক্ষণ। তার মানে ওই বলে না, আহ, মানে ক্লকের ঘন্টা যেটা বলে, সময়টা কিন্তু শুরু হয়ে গেছে এবং সময়টা আস্তে আস্তে এগুচ্ছে। আমি এইটুকু বলতে পারি। দাদা, আপনি কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা? একদম পরিষ্কার। আচ্ছা, না, অনেক দর্শক বলছিল যে আমার কথা হয়তো আস্তে শোনা যাচ্ছে, এই জন্য আমি জিজ্ঞেস করতে আপনি শুনতে পাচ্ছেন কিনা। তো দর্শক শ্রোতা মন্ডলী হয়তো কোনো কারণে আপ ডাউন করে, দুঃখিত, এটার জন্য ক্ষমা প্রার্থনা করছি। পরবর্তী চেষ্টা করবো আরো ভালো করতে। দাদা, এখন আমার আগে একটা জিনিস দেখাই, এটা আপনারা অলরেডি পেয়ে গেছেন আমি জানি। এই যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গতকালকের একটা চিঠি, যেটা ফেসবুকে ব্যাপক ভাইরাল। এটা নিয়ে সমালোচনা আছে, আলোচনা আছে, অনেক কিছু, যে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি করছেন, কারণ শেখ হাসিনা যেহেতু বক্তব্য দিচ্ছেন ভারতে, ক্ষতি করছেন। এইসব কথা বলার পরে আজকে আবার জ্বালানি মন্ত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশি ডিজেল চেয়েছি। দুদিন আগে কাঁচামরিচ চেয়েছিলেন, আজকে আরো বেশি ডিজেল চেয়েছেন। এবং কিছু কিছু পত্রিকায় তো এইভাবে লিখেছে যে পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে ভারতকে বলেছি আরো বেশি করে ডিজেল পাঠাও। তো কথাটা আমার মনে হলো যেন আপনাদের কাছে হয়তো আমাদের ডিজেল জমা আছে, যেটা পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তো একদিকে বলছে সার্বভৌমত্বের উপর আপনার হাত দিচ্ছেন, আরেকদিকে ডিজেল চাচ্ছি, যে 700 টাকা কাঁচামরিচ হয়ে গিয়েছিল, কাঁচামরিচ চাইলাম। বিষয়টাকে কিভাবে দেখছেন? এবং আপনারা বারবার আমাদের সার্বভৌমত্বেই কেন হাত দেন? দেখুন, 1 নম্বর, প্রথমত আমি একটা জিনিস একদম ক্লিয়ার করে দিতে চাই যে কাঁচামরিচ নিয়ে যেরকম আপনি বললেন বা ডিজেল নিয়ে যেটা উনি বললেন, ভারত যেই অবস্থাতেই থাকুক বাংলাদেশকে যতটা পেরেছে ততটা কিন্তু সহযোগিতা করে গেছে এবং করছে। এটা পুরোপুরি কূটনৈতিক সম্পর্কটা খুব সুন্দর করে এগোচ্ছে। সুতরাং কূটনৈতিক স্তর থেকে যেটা কাজ হচ্ছে সেটা তো একটা সাইড থেকে হচ্ছে। এবার আসি আমি গতকালের প্রেস কনফারেন্সে একটা জিনিস ভারতের সরকারের পক্ষ থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছিল যে তারা এই প্রেস কনফারেন্সের সঙ্গে কোনোভাবেও যুক্ত নয়। সুতরাং এটা পুরোপুরি একটি প্রাইভেট ইভেন্ট, এবং এটা প্রাইভেট ইভেন্টই ছিল। এখন প্রাইভেট ইভেন্টে মানে আপনাদের জননেত্রী শেখ হাসিনা ম্যাডাম যখন কিছু বলছেন, সেটা মানে আমি কখন সেটা শুনলে বা দেখলে ভয়ের জন্যই আমি রিয়াকশনটা দেব। এই যে ঠিক এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে যে আপনি দেখালেন বিজ্ঞপ্তিটা যে জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তিটা জানেন সেটার মধ্যে কতগুলো বানান ভুল? একটু যদি ভালো করে দেখেন না বিজ্ঞপ্তিটা, দেখবেন অনেকগুলো বানান ভুল এবং গ্রামার ভুল বিশেষ করে। এবং এটা তখনই হয় যখন কিছু একটা তাড়াতাড়ি আমাকে দিতে হবে,
আমাদের তরফ থেকে কিছু একটা তাড়াতাড়ি যেতে হবে, এই ধরনের মনোভাব থাকলেই এই ভুলগুলো হয়। যাই হোক, আমি ভুলগুলো ধরাবার জন্য আমি বলছি না, কিন্তু আমি এটা বলতে চাই যে ওনাদের তরফ থেকে যেটা স্টেটমেন্টটা দেওয়া হলো, সেটা আমার মনে হয় যে আমি বানান ভুল বা গ্রামার ভুল যেগুলো আপনাদের ফরেন মন্ত্রণালয়ের সেই মানে বিদেশ মন্ত্রণালয়ের সেই কাগজ মানে প্রেস রিলিজের থ্রুতে এসছি সেটার কথা বলছি না, কিন্তু মানে প্রেস রিলিজ নয়, যেই স্টেটমেন্টটা জারি করেছে সেটা সূত্রে নয়, কিন্তু তার মানে এটা একটা প্রাইভেট ইভেন্ট হয়েও যে এতটা বেশি ইম্পর্টেন্স পেল, এতটা বেশি এটার ইম্পর্টেন্স হলো, কারণ পুরো বিশ্ব জুড়ে এই পুরো যা যা ওনারা বলেছেন পুরোটা কিন্তু একদম পরিষ্কার করে বিশ্বের কাছে পৌঁছেছে। এটার জন্যই ওনাদের তরফ থেকে ওই চিঠিটা জারি করা হয়েছে। কিন্তু আমি একটা জিনিস এখানে একদম ক্লিয়ার করে দিতে চাই, এটা একটা যেহেতু প্রাইভেট ইভেন্ট ছিল, প্রাইভেট মিডিয়া ইভেন্ট ছিল, সুতরাং এটাতে কারোর কিছু বলার নেই। এটা একটা একেবারে প্রাইভেট একটা করে, এটা কোনো সরকার কোনোভাবেও এটার মধ্যে ছিল না, কোনোভাবেও ছিল না। সুতরাং সরকার এবং ভারত সরকার নিজের স্থানটা পুরোপুরি তার আগেই অনেক আগেই পরিষ্কার করবে। সুতরাং যেটা আমি আগেও বললাম, কিন্তু একটা জিনিস আমি এটার থেকে বলবো যে এটার এফেক্টটা এখনো কিন্তু শুরু সবে হয়েছে, এফেক্টটা আরো দেখতে পাবেন নানাভাবে। কেননা এটা কিন্তু আমি যতটুকু সাংবাদিক হিসেবেও যখন আমি কাজ করেছি, আন্ডার কভার সাংবাদিক হিসেবেও, এটা একটা এমন স্টেট পুরো জিনিসটা যেটা উনি জননেত্রী যেটা বললেন সেইটা যদি ভালো করে শোনেন, এটা কিন্তু একজন নেত্রীর শুধু ভাষণ নয়, এটি বাংলাদেশের মানে তার নিজের দেশের জন্য একটা মনের ভেতরের একটা মেসেজ। আমার মনে হয় এটাই কিন্তু মানুষকে শুধু শুধু মানে শুধু বাংলাদেশি বা মানে বাংলাদেশের ভেতরে আমি মানুষের কথা বলছি না, বিশ্বের অন্য জায়গায়ও যারা আছেন, বিশেষ করে বিদেশিদেরও, তাদের মধ্যে অনেকেই আমাকে এই প্রেস কনফারেন্সের পরে বললেন যে উনি খুব ভালো বললেন। আর আপনার কি ভাল লাগলো ওনার স্পিচে? তো সেই একজন স্পেনের সাংবাদিক ছিল, তো আমি সেই স্পেনের সাংবাদিককে জিজ্ঞেস করলাম আপনার কি ভাল লাগলো ওনার স্পিচে, মানে কোনটা শুনে আপনার মনে হলো যে মানে উনি যা বলছেন যেটা বলছেন খুব সুন্দরভাবে বলছেন। বলে উনি মানে পুরো ওনার দেশের ইতিহাসটা খুব সুন্দর করে তুলে ধরলেন, তাড়াতাড়ি চলে আসলেন প্রেজেন্টে, মানে এই মুহূর্তে কি অবস্থা এবং উনি ডিসেম্বরে যাবেন সেই অবস্থাটা। কিন্তু একটা কথা আমি বলে দিতে চাই এখানে, যে কিছু জিনিস যেটার থেকে বেরোল, আমি মনে করি যে ডিসেম্বরে উনি যে যাওয়ার কথা বলেছেন এবং যাবেন, সেটা হওয়ার আগে মানে তার ঠিক আগে আমার মনে হয় পরিস্থিতি আপনাদের দেশে এমনটি হবে যেটার জন্য উনি খুব সুন্দরভাবে বাংলাদেশে যেতে পারবেন কোনো, এবং বাংলাদেশে যেতে পারবেন খালি নয়, বাংলাদেশে গিয়ে থাকতেও পারবেন। আশা করি দাদা যিনি মেসেজ একেবারে ক্লিয়ার। দাদা আপনার সাথে তো আমার আসলে এই যে কোন ইউটিউবার বা এমনি হিসাবে আসলে আপনার সাথে পরিচয় যাও ছিল, কিন্তু এখনকার সম্পর্কটা আসলে একরকম ব্যক্তিগত হয়ে গেছে, যার কারণে আপনাকে আমি ভয় ডরহীন যে কোনো প্রশ্নই করে বসতে পারি যেটা আমার মনে আসে। এখন আপনারা যখন বলেন না যে যে শেখ হাসিনা দেশে ফিরে যাবেন, নেত্রী দেশে ফিরে যাবেন এবং সেরকম পরিস্থিতি, তখন আমার মাথায় কি ঢুকে জানেন? আমার কেন জানি মনে হয় যে আপনি আন্ডার কভার সাংবাদিক, গোয়েন্দা। আমার ওই যে আমরা ছোটবেলায় একটা বই পড়তাম, মাসুদ রানা গোয়েন্দা সিরিজ বা ভারতীয় অনেক গোয়েন্দা সিরিজ আছে, এগুলো পড়তাম। তো ওই হিসাবে আমার মনে হয়, আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো একদিন হয়তো আমি সকালে ঘুম থেকে উঠে শুনতে পারবো যে ভারত এবং রাশিয়া দুই দেশ আপনার যে বিমান দিয়ে তাদের বিমান প্রশিক্ষণ করছে, ট্রেনিং। আর ওই সময় সমস্ত বিমান 40-50টা বিমান হয়তো ঢাকার আকাশে উঠতে থাকবে এবং শেখ হাসিনা এর ভিতরে ঢুকে যাবে যাতে উপর থেকে কিছু হইতে না পারে। আমার কেন জানি মনে হয় আর কি এই ধরনের থ্রিলার কিছু হয়ে যেতে পারে কি না, আপনার কি দেখুন, না এটা 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 যেটা আপনি মানে পরিকল্পনা করলেন, পরিকল্পনাটা খুব মজার পরিকল্পনা, ভালো পরিকল্পনা আপনার তরফ থেকে, কিন্তু এটা কতটা কার্যকরী, মানে কতটা এটা অ্যাকচুয়ালি হতে পারে এটা আমি বলতে পারবো না। এটা মানে মানে এটা সম্ভাবনা আমার মনে হচ্ছে না খুব একটা আছে। তবে যেটা আমি বললাম যে
যেই পরিস্থিতিতে হবে এটা শুধু ম্যাডামের বাংলাদেশে ঢোকা নিয়ে নয়, বাংলাদেশে ঢুকে উনি সুন্দর করে থাকতে পারবেন এবং তারপরে উনি যা করার, যে কাজ করার সেই কাজ করবেন। আমার মনে হয় সেই রকম একটা পরিস্থিতি বাংলাদেশের ভেতরে এটা কিন্তু হবে। এবং একটা মজার ব্যাপার আমি জাস্ট বলে দিই আপনাকে এখানে, যে এরকম এই গতকালের প্রেস কনফারেন্সে একটা স্টেটমেন্ট খুব পরিষ্কার ভাবে এসছে যে এটা কেউ বলছে না যে আবার গিয়ে মারপিট বা কিছু একটা এরকম। সবাই শান্তি চাইছে। আমার মনে হয় প্রত্যেকটি জিনিস শান্তির মাধ্যমে, প্রত্যেকটা জিনিস শান্তির মাধ্যমেই কিন্তু প্রবলেমটা সলভ করা যায়। সেখানে সবসময় মারপিট করতে হবে, সবসময় বন্দুক চালাতে হবে, তার কোনো মানে নেই। সুতরাং আমার মনে হয় সেই দিকেই কিছু একটা হয়তো এগোতে পারে। এবং ওই ওয়ার প্লেন দিয়ে বা ট্যাঙ্ক ঢুকে যাচ্ছে কাছে দিক দিয়ে, ওগুলো সিনেমার পর্দায় ভাল লাগে। আমার মনে হয় এগুলো এগুলো কখনো বাস্তবতায় এই জিনিসগুলো পরিকল্পনা না করাই ভালো। কিন্তু এইটা ঠিক যে